সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। রাজধানীর ধানমন্ডির বাসায় গোয়েন্দা পুলিশের অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনের সাক্ষাৎ। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। আমের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি প্রায় 1300। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান। প্রাদুর্ভাবের জন্য আওয়ামী ও অন্তর্বর্তী সরকারকে দুষলেন মন্ত্রী। এবার গরমে 3000 মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা। উৎপাদনে বাধা, পর্যাপ্ত জ্বালানির অভাব ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বিদ্যুৎ খাতের বকেয়াও চ্যালেঞ্জ। এবং হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনুমানিক ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। শিরিন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবি থেকে জানানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে। শিরিন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি তিনি এই পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়াতে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও। এই বৈঠক নিয়ে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ভারতীয় হাইকমিশনার। সোমবার সকালের এই বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আলোচনা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্পর্ক আরও জোরদারে আগ্রহী দুপক্ষই। কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানায় ইইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দিনের এই সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা এবং অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। আবার অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। আরও থাকছে শাতিলা শারমিনের রিপোর্টে। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ। প্রায় 2 দশক পর সরকারে বিএনপি। অন্তর্বর্তী সময়ে জমে যাওয়া সম্পর্কের বরফ গলে ঢাকা দিল্লি হাঁটতে চাইছে উষ্ণ আন্তরিক পথে।
এই বাস্তবতায় মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনো বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারতকে অনুরোধ করতে পারে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদে টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে ঝরল আরও 7 প্রাণ। হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1300 রোগী। দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে সংক্রমণ। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দেয়া হচ্ছে জরুরি টিকা। এদিকে হাম ছাড়াও কাছাকাছি ধরনের উপসর্গ নিয়েও হাসপাতালে আসছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া, র্যাশ নিয়ে। দেশে হামের সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 7000 আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এর মধ্যে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের হাম শনাক্ত হয়নি। 5 মাস 17 দিন। এটা প্রথমে অবস্থায় আমরা ভাবছিলাম হাম, কিন্তু এটা হাম না, এটা হচ্ছে বলছে স্ক্যাবিজ হয়েছে। পুরো শরীর বইরা গেছে গা। পরে ডাক্তারে দেখছে, দেখার পরে চিকিৎসা করছে আর বলছে যে আমরা এই সন্দেহ করে আর আমরা ভর্তি দিছি। ডায়রিয়ার জন্য এই হসপিটালে নিয়ে আসি। তো ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি, এগুলোর হচ্ছে সিমটম ছিল। পরে দেখলাম যে আস্তে আস্তে ওর পেটের এদিক দিয়ে হচ্ছে কি বুকের এদিক দিয়ে র্যাশ দেখা দিচ্ছে। চিকিৎসকরা বলছেন নবজাতকদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে। সেই সঙ্গে আছে অন্যান্য ভাইরাসের সংক্রমণও। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ হচ্ছে, চিকনগুনিয়াতে র্যাশ হচ্ছে, আর একটা ডিজিজ আছে এটা হামের মতো যেটাকে বলে রুবেলা, ওইটাতেও কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি ক্লাসিক যেই সাইন সিমটম বললাম, ফিভার উইথ র্যাশ অ্যান্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এই তিনটার সঙ্গে কিন্তু অন্যগুলি নাই। স্বাস্থ্যবিধিটাই হচ্ছে মূল মন্ত্র। অন্ততপক্ষে 4 থেকে 5টা দিন যদি এই বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখি, তাহলে এই আইসোলেশনের কারণে দেখা যাবে যে অনেক রোগীর হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সোমবার দ্বিতীয় দিনের টিকা কর্মসূচিতে কেন্দ্রগুলোতে দেখা গেছে লম্বা লাইন। এদিকে রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ বিভিন্ন জেলায় হামের সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় সারা দেশে হাম ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরের জবাবে আরও বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রথম ধাপে সারা দেশে টিকা পাবে 12 লাখ শিশু। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান,
হাম ও জ্বালানি সংকটের কারণে এখনও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়নি। সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম, প্রতিদিনই মারা যাচ্ছে শিশু। হাসপাতালে হাসপাতালে শিশু সন্তানকে নিয়ে বাবা মায়ের উদ্বেগ উৎকণ্ঠা। সারা দেশে হাজার হাজার শিশুরা। এবার সংসদেও হাম নিয়ে আলোচনা। নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চান বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন। হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রাদুর্ভাবের জন্য বিগত 2 সরকারের ভুল ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। ফ্যাসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস যে গভর্নমেন্ট গিয়েছে, ওদের ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রথম ধাপে 12 লক্ষ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুলশানে একটি আলোচনা সভায় সমাজ কল্যাণমন্ত্রী বলেন, ডক্টর ইউনূস সরকারের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করলেই হাম ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ বের হয়ে আসবে। ইউনূস স্যার তো আনকোয়েশ্চেনেবল পার্সোনালিটি, কিন্তু উনি যাকে যেখানে দিয়েছেন, এই যে ভ্যাকসিন টাইম মতো দেওয়া, ভ্যাকসিন 95% হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন আজকের প্রাদুর্ভাবের কারণ। 49 দিনে মেজেলস হয় নাই। রাজধানীতে বিদ্যালয় পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, হাম ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি। মানে হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টেটিভ মেজার্স কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। এ সময় শিক্ষার্থীদের মিড ডে মিল সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন প্রতিমন্ত্রী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরও গরম ভোগাতে পারে লোডশেডিং। চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও মূল বাধা পর্যাপ্ত জ্বালানির অভাব। তার উপর বিদ্যুৎ খাতের বড় অঙ্কের বকেয়া আরেক বিস্ফোরা ভাবনায় ফেলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। এতে এবার গরমে 2 থেকে 3 হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের সংখ্যায় দেখছেন বিশেষজ্ঞরা। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। আরও থাকছে ফারুক ভাই রবিনের রিপোর্টে। তাপমাত্রা কম থাকলে মোটামুটি স্বস্তি, আর গরম বাড়লেই কম বেশি লোডশেডিং। গেল কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনই আবহাওয়া নির্ভর। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি বছর গরমে সর্বোচ্চ চাহিদা ছাড়াতে পারে 18,000 মেগাওয়াট। বিপরীতে 28,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও মূল চ্যালেঞ্জ পর্যাপ্ত জ্বালানির অভাব। আর এই ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সংকট। ফলে এবারও কম বেশি লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো 1000 মেগাওয়াট লোডশেডিং হয়। এতগুলা ফ্যাক্টর আছে আমাদের গ্রিডকে ঠিক রাখার ব্যাপারে। 3-4 হাজার মেগাওয়াটেও লোডশেডিংয়ে চলে যেতে পারে। গরম কতখানি পড়বে এটাও ইম্পর্টেন্ট। গরম যদি কম হয় তাহলে হয়তো আমি 2 থেকে 3 হাজার মেগাওয়াট হবে, আর যদি গরম বেশি হয় তাহলে 4000 মেগাওয়াট পর্যন্ত আমাদের লোডশেডিং চলে যেতে পারে। বিদ্যুৎ খাতে আরেক চ্যালেঞ্জ 45,000 কোটি টাকার বিপুল বকেয়া, যার মধ্যে সবচেয়ে নির্ভরতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পায় 11,000 কোটি টাকা, আর বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। আমাদের এই যে 7 মাসের যে তেলগুলো আমরা খরচ করে এসেছি, ইম্পোর্ট করে এসেছি, এই বিলগুলো তো আমরা সেটেল করতে পারিনি। সো আমাদেরকে গভর্নমেন্ট যদি এই বিলগুলো সেটেলমেন্টের ব্যবস্থা না করে আমরা কিন্তু ফার্দার এলসি করতে পারবো না। আমাকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট দেওয়া না হয়, আমরা মিড অফ এপ্রিল থেকে আমরা সিভিয়ার একটা প্রবলেমে ফেস করতে থাকবো। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। এই যে এত টাকা দেয়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। চলমান সংকটে গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারকদের। গত কয়েক বছর ধরেই গরমে অস্বস্তির কারণ লোডশেডিং। একদিকে গ্রাহকের প্রত্যাশা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, অন্যদিকে
চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানির অভাব। এই দুই বিপরীতমুখী অবস্থার মধ্যে কতটা সমন্বয় করতে পারে বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে। তেলের সংকট ও চড়া দামের কারণে দেশের ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শফিকুল আলম শফিকের পাঠানো তথ্য ও আমির হামদার ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের অজুহাতে গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ভাড়া বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো 18 থেকে 20,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 27,000-এ। এতে চরম বিপাকে পড়েছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19,000, আজকে 21-22,000 ভাড়া গেল। তেল না পাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না। আজকে 7 দিন ধরে পটে পড়ে আছি, গাড়ি নেই। তেলের সংকটের কারণে বাংলা গাড়ি পাচ্ছি না, আর বাইরে থেকে যে পাড়িগুলো আসার কথা ওগুলো আসতেছে না। 10 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 300 লিটার, 6 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 200 লিটার। সেই জায়গায় তেল একটা পাম্পের থেকে আপনার 10 লিটার, অন্তত 5 লিটার। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সংকট সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে 2 থেকে 300 ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে। সময় সংবাদ, হিলি। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ না করে উচ্চ সুদের ব্যাংক ঋণ নির্ভর হচ্ছেন ব্যবসায়ীরা। এজন্য দুর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। তথ্য বলছে, পুঁজিবাজারে গেল 2 বছরে আসেনি নতুন কোনো প্রতিষ্ঠান। তবে কেন বারবার তাগদা দেওয়া সত্ত্বেও বাজারমুখী হচ্ছে না কোনো কোম্পানি, সে কারণ জানায় না খোদ নিয়ন্ত্রক সংস্থাগুলোই। বিস্তারিত থাকছে তোফাজ্জল হোসেনের প্রতিবেদনে। ব্যবসা সম্প্রসারণে মূলধন সংগ্রহ অথবা বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের উচ্চ সুদেই ভরসা রাখছেন ব্যবসায়ীরা। অথচ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সহজে তহবিল সংগ্রহের সুযোগ থাকলেও গত 2 বছরে আগ্রহ দেখায়নি নতুন কোনো কোম্পানি। অবশ্য এর আগের 5 বছরে আইপিওর মাধ্যমে 52টি কোম্পানি পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে প্রায় 8,000 কোটি টাকা। পুঁজিবাজারমুখী না হওয়ার কারণ হিসেবে দুর্বল বাজার পরিস্থিতি ও অনিশ্চয়তাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আইপিও নাই, আর সেইখানকার মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, সেখান থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে আর আমাদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি ব্যাংকের উপরে নির্ভরশীল হয়। অসহনীয় ব্যাংক ইন্টারেস্ট, যেটা সিঙ্গেল ডিজিটে ছিল এখন 14-15, কেউ এখন তো ওভারডিউ হয়ে গেলে সেটা আবার 18% পর্যন্ত চলে যায়, বিভিন্ন চার্জ আছে। পুঁজিবাজারে আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে আইপিও বিধিমালা সহ বিভিন্ন আইনি সংস্কার করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। কিন্তু কোম্পানিগুলো কেন পুঁজিবাজার বিমুখ, তার উত্তর জানে না খোদ নিয়ন্ত্রক সংস্থা। সরকারি বা রেগুলেটরের পক্ষে আইপিওতে আনার জন্য যা যা করণীয় এগুলো কিন্তু করা হয়েছে। আর আমরা এটাও বলতে চাই, আমাদের কাছে কিন্তু কোনো আইপিওর আবেদন পেন্ডিং নাই। ইস্যুয়ার কোম্পানিগুলোকে বিভিন্নভাবেই এনকারেজ করা হয়েছে, কিন্তু না আসার কারণ আমাদের অজানা। পুঁজিবাজারে আইপিও না আসলেও ব্যাংক ঋণের মাধ্যমে শিল্প খাতে অর্থায়ন বাড়ছে। 2024 সালের মার্চ থেকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1.5 বছরে শিল্প খাতে ব্যাংক ঋণ বেড়েছে 7.5 লাখ কোটি টাকার বেশি। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। অত্যাধুনিক ডিজাইন ও অটুট মান নিশ্চিত করে এখন দেশেই তৈরি হচ্ছে সিঙ্গার ও বেকো এসি। সিঙ্গার ও বেকো এসিতে থাকছে সর্বোচ্চ 12 বছরের ওয়ারেন্টি সুবিধা।
এছাড়াও সিঙ্গার ও বেকো এসি কিনলেই পাচ্ছেন 18,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 0% ইন্টারেস্টে সর্বোচ্চ 12 মাসের কিস্তি সুবিধা। সিঙ্গার বেকো। দেখছেন সকালের সময়। রাজধানীর মোহাম্মদপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় দুর্ধর্ষ ছিনতাইয়ের সেই সিসিটিভি ফুটেজ তাদের নজরে আসার পর অভিযানে নামেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানায় পুলিশ। এর আগে সোমবার মধ্যরাতে মোহাম্মদপুরে শেরশাহশুরি রোডে নিজ বাসার নিচেই 2 ব্যক্তির কাছ থেকে সবকিছু লুট করে ছিনতাইকারীরা মাত্র 27 সেকেন্ডেই সর্বোচ্চ লুট করে পালিয়ে যায় তারা। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসিলা থেকে এই 2 জন ছিনতাইকারীকে একটা বড় সামুরাই মানে চাপাতি সহ গ্রেপ্তার করেছে এবং তাকে এখন থানা হেফাজতে নেওয়া আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাঁড়াশি অভিযানেও দেশে থেমে নেই নতুন নতুন মাদকের চোরাচালান। সীমান্ত ছাড়াও ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্সেলের নামে বিমানযোগে দেশে ঢুকছে ভয়ঙ্কর সব মাদক। ডিএনসিসির তথ্য বলছে গত 8 বছরে দেশে ঢুকেছে নতুন ধরনের 11 মাদক। অপরাধ বিশ্লেষক বলছেন সীমান্ত ও বিমানবন্দরে নজরদারির অভাবকেই ঢুকছে এসব মাদক। মাসুদুর রহমানের রিপোর্ট। গত বছরের ডিসেম্বরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। বাইসাইকেল আরোহী যুবককে আটক করে তল্লাশিতে মেলে সিগারেটের লিকুইড বোতল। এতে অন্য কিছু থাকার সন্দেহ হলে জব্দ করে আভিযানিক দল। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার কোনো বস্তু মাদক কিনা সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় এই রাসায়নিক পরীক্ষাগারে। নতুন মাদক যতগুলো জব্দ হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রেই হয়েছে পরীক্ষা এবং এখানকার এই পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে এটি দেশের নতুন মাদক। শেওড়াপাড়ায় উদ্ধার সেই সিগারেটের লিকুইডের পরীক্ষা হয় এই ল্যাবে। পরে জানা যায় বোতলে ছিল নতুন মাদক MDMB। ভ্যাপের আড়ালে এসেছে এই মাদক। একই বছরের আগস্টে গ্রিন রোড থেকে উদ্ধার হয় ট্রামাডোল নামের মাদক, সেটিও পরীক্ষা হয় ল্যাবেই। 2023 সালে জব্দ হয় ব্ল্যাক কোকেন, 2022-এ কুশ, 2021 সালে সবচেয়ে বেশি নতুন মাদক DMT, DOB ও ম্যাজিক মাশরুম জব্দ হয়। এর আগে 2019 সালে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস, টাপেনডাটল, 2018 সালে খাত ও 2017 সালে উদ্ধার হয় LSD। ডিএনসি বলছে একসময় মদ গাঁজায় বুঝছিল মাদক শিবিরা, এরপর ধরন পাল্টে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনে আসক্তি বাড়ে। এরপরও বাজার ধরে রাখতে মাদক কারবারিরা দেশে নতুন নতুন মাদক প্রায় আনার চেষ্টা করে। গত 8 বছরে দেশে এসেছে নতুন 11 মাদক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ডিএনসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেগুলো লিড এজেন্সি হিসাবে এবং নোডাল এজেন্সি হিসেবে তারা সে নেতৃত্ব দেয় এই ধরনের নতুন ধরনের মাদক উদ্ঘাটনের জন্য। অবৈধ মাদকের মজুদ না হতে পারে, সেগুলো যেন জনগণের হাতে না চলে যেতে পারে, এগুলো যেন সহজলভ্য না হয়, তাদের ব্যবসা করা যেন দুরূহ হয়ে ওঠে, আমরা সেভাবে আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। নতুন মাদকের বেশিরভাগই আসছে বিদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে বিমানবন্দর হয়ে। অপরাধ বিশ্লেষক বলছেন বিমানবন্দরে যথাযথ স্ক্যানিংয়ের অভাবেই ঢুকছে মাদক। তবে ডিএনসি বলছে অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে আরও কঠোর চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে রুট হয়ে মাদকের প্রবেশ ঘটে সেই রুটগুলোর ব্যাপারে আসলে আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। সেখানে নজরদারি বলুন, সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরও বেশি স্বচ্ছতার সাথে জবাবদিহিমূলক পরিবেশের মধ্যে নিয়ে আসাটা প্রয়োজন। বিমানবন্দর সমূহ, চিটাগং পোর্ট, বিভিন্ন রেল স্টেশন, সেগুলোতে আমরা নজরদারির চেষ্টা করছি। আধুনিক ইকুইপমেন্টের অভাব রয়েছে, আমরা সংগ্রহের চেষ্টা করছি। আমরা যদি অত্যাধুনিক স্ক্যানার পেয়ে যাই তাহলে আমরা হয়তো অচিরেই খুব ভালো ফলাফল জাতির সামনে তুলে ধরতে পারব। নতুন মাদকের ভয়াবহতা বন্ধে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. গত 6 মাস ধরে বরিশালে শিশুদের BCG টিকা দেওয়া হচ্ছে না, যেটি যক্ষ্মা রোগ প্রতিরোধে জন্মের 45 দিনের মাথায় দেওয়ার কথা। ভ্যাকসিন থাকলেও সিরিঞ্জের অভাবে সবাইকে দেওয়া যাচ্ছে না বলে দাবি নগর স্বাস্থ্য প্রধান কর্মকর্তার। আর হাবের প্রাদুর্ভাব শুরুর পর টিকাদান কেন্দ্রগুলো এখন ভিড় বেড়েছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রচণ্ড ভিড় ও ব্যবসা গরমে টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে
অভিভাবকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে ছবি তুলেছেন সুমন হাসান। ফ্যানের তলায় দাঁড়িয়ে আবার কাঠ খুললেন। বেসরকারি এই ব্যাংক কর্মকর্তা তার শিশু সন্তানকে প্রথমবারের মতো টিকা দিতে নিয়ে এসেছেন বরিশাল সদর হাসপাতালে। প্রথম ডোজের সব টিকা দিয়েছেন জানিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন সময় সংবাদকে। প্রথম ডোজের যেটা এই যে পিসিভি, ওপিভি, তারপরে এবং আইপিটি এক টিকা পাওয়ার তারিখ আজকে টিকার এইটা তো দিল আজকে। কিন্তু কিছুক্ষণ পর ওই উচ্চশিক্ষিত বাবাকে নিয়ে টিকা কেন্দ্রের ভেতরে আমরা গেলে জানতে পারি সব টিকা না পাওয়ার ভিন্ন কথা। ভাই, আপনি কি সব টিকাই পেয়েছেন এখানে? না, ওনারা বলছে সব টিকা পাইস দেওয়ার কথা, সেটাই তো জানি। 3টা টিকা দিল আর একটা ওই যে মুখে ড্রপ খাওয়ালো। আর সব টিকাই কি দিয়েছেন? সব টিকা আমরা এখানে দিতে পারি না। ফার্স্ট ডোজের শুধু বিসিজিটা নাই, আর বাকিগুলো সব আমাদের সাপ্লাই আছে। বিসিজি সিরিঞ্জ সাপ্লাই নাই। ঘটনাটি এমনটাই, অধিকাংশ গার্ডিয়ানরাই জানেন না কোন টিকা দেয়া হয়েছে, কোন টিকা দেয়া হয়নি। গত 6 মাস পর্যন্ত বিসিজি টিকা দেয়া হচ্ছে না বরিশালে, এবং এই 6 মাসে যে সমস্ত অভিভাবক বরিশাল সদর হাসপাতাল থেকে টিকা নিয়েছে তারা জানে না যে যক্ষ্মা প্রতিরোধে তার শিশুকে টিকা দেয়া হয়নি। হ্যাঁ, বিসিজি টিকা অর্থাৎ যক্ষ্মা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে না বরিশালে। গত 6 মাস ধরেই বন্ধ। কিন্তু সাধারণ বাবা মা তো বটেই, উচ্চপদস্থ অনেক চাকরিজীবী অভিভাবকরাও জানেন না যে তার সন্তানকে যক্ষ্মা প্রতিরোধের টিকাটি দেয়া হচ্ছে না। যদিও অনেক অভিভাবক টিকা কার্ডে উল্লেখ করা টিকা এবং তারিখ সচেতনভাবেই দেখে বুঝে নিয়ে ব্যবস্থা নেন। ডেট দেওয়া হয়, ডেটে আমরা আসি, আসার পর ওরা জাস্ট দিয়ে দেয়। এটাই আসলে ওইভাবে আমরা ক্লিয়ার জানি না। বাচ্চাটা নিয়ে কয়েকবার এখানে আসছি, কিন্তু বারবার ফেরত যাইতেছে। এরা বলতে পারতেছে না যে কবে টিকিট আসবে। ব্যবসা গরম, নেই বসার জায়গা। তাপদহনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষে শিশুদের টিকা নেয়ার এই চিত্র বরিশাল সদর হাসপাতালের। ক্ষুব্ধ অভিভাবক এবং টিকা প্রদানকারী নার্সরা। প্রত্যেক অভিভাবককে বুঝিয়ে বলার দায়িত্ব থাকলেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শিশুদেরকে তারা যথাসময়ে টিকা দেওয়ার জন্য তারা এখন আগ্রহী বোধ করছে এবং তারা আমাদের টিকা কেন্দ্রগুলোতে আসতেছেন। গত 6 মাস ধরে বিসিজি টিকা দিতে না পারলেও তেমন অসুবিধা হবে না বলে দাবি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে তিনি দাবি করেন সিরিঞ্জ না থাকায় বিসিজি টিকা দেয়া হচ্ছে না। সমস্যাটি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। ইপিআই শিডিউলের অন্যান্য ভ্যাকসিনগুলো বাচ্চারা সঠিকভাবে পাচ্ছে, শুধুমাত্র একটি ভ্যাকসিনের জন্য খুব বেশি মারাত্মক সমস্যা হবে না। যক্ষ্মা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত ফুসফুসকে আক্রমণ করে। এতে 3 সপ্তাহের বেশি স্থায়ী কাশি, বুকে ব্যথা, কফ ও রক্ত ওঠা, রাতে ঘাম, জ্বর, খিদে কমে যাওয়া এবং অনিচ্ছাকৃত ওজন হ্রাসসহ নানা রোগ ছড়িয়ে মৃত্যু ঝুঁকিতে পড়তে হয়। চিকিৎসা শাস্ত্রে যক্ষ্মা প্রতিরোধে শিশুকে বিসিজি টিকা শিশুর জন্মের পরপরই সাধারণত 24 ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেয়া সবচেয়ে ভালো। কিন্তু বরিশালে সিরিঞ্জের অভাবে গত 6 মাস ধরে বন্ধ এই টিকা দেয়া। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দিনে তীব্র গরম, রাতে তাপমাত্রা কম। তাপমাত্রার এমন তারতম্যে উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় দেখা দিয়েছে রোগ ব্যাধির প্রকোপ। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি, যুক্ত হব তার সাথে। করছে বরেন্দ্র অঞ্চলের মানুষ। আসলে দিনে তাপমাত্রা তরতর করে বেড়ে যাচ্ছে, কখনো 32 থেকে 36 বা 37-এর ঘরে তাপমাত্রা উঠছে, এবং হঠাৎ করে এই যে তাপমাত্রার তারতম্য, এই তারতম্যের বড় ধরনের একটা প্রভাবও কিন্তু আমরা দেখছিলাম। এবং রোগ বালাইয়ের প্রকোপ যেমন বেড়েছে, ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, এবং এই বাড়তি রোগের প্রকোপের কারণে কিন্তু হাসপাতালে এক ধরনের বাড়তি রোগীর ঢল, এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেডের সংকট দেখা যাচ্ছে, বেড না পাওয়ার কারণে মেঝেতে এই চিকিৎসা সেবা তারা নিচ্ছেন। এবং আমরা দেখছিলাম এই যে তাপমাত্রা হঠাৎ চলতি সপ্তাহে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়তি, এবং এই বাড়তি তাপমাত্রায় দিনে একেবারে কিন্তু বাড়তি ঘাম ঝরছে, এবং প্রচন্ড রোদ এবং ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমের প্রভাবটাই কিন্তু জনজীবনের উপর প্রভাব ফেলছে। এবং স্বাভাবিকভাবে আমরা দেখছিলাম এই তাপমাত্রা একটা অসহনীয়, হঠাৎ যেহেতু তাপমাত্রা 32 থেকে 36, 37-এর ঘরে, চিকিৎসকরা বলছেন এই অসহনীয় তাপমাত্রার প্রভাবটাই জনজীবনকে কিছুটা ক্ষতিগ্রস্ত করছে এবং প্রাণ প্রকৃতির উপর একটা
বিরূপ ছাপ তারা অনুভব করছেন। এবং এক্ষেত্রে আসলে চিকিৎসকদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে হঠাৎ এই তাপমাত্রা বাড়তির কারণে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, শিশুরা ঘেমে যাচ্ছে এবং রাতে কিন্তু আবার তাপমাত্রা অনেকটা নিচে নেমে আসছে। রাতে তাপমাত্রা 28 থেকে 25-এর ঘরে নেমে আসা, এই বড় ধরনের এই যে ব্যবধান, এই ব্যবধানের জন্য আসলে চিকিৎসকরা বলছে যে এই ক্ষেত্রে একটা সচেতনতা বেশি দরকার এবং শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট রোগীদের প্রভাবটাই বেশি অনুভূত হচ্ছে। এবং তাদের দিক থেকে হাসপাতালগুলোতে প্রত্যেকটি তৃণমূল থেকে শহরে বাড়তি এই যে রোগী, এই রোগীগুলো সামাল দিতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে চিকিৎসক বা এখানকার যারা সেবিকা রয়েছেন। হাসপাতালে একদিকে এই জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া রোগের প্রকোপ, অন্যদিকে কিন্তু হামের উপসর্গ নিয়ে অনেকে আসছেন এবং এই হামের উপসর্গ যাদের অনুভব করছেন আইসোলেশনে তাদের নেওয়া হচ্ছে। এই যে বাড়তি সংকট, এই সংকটের জন্য চিকিৎসা পাশাপাশি এখানকার সচেতনতা এবং এই বৈরী আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে হঠাৎ যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এই সচেতনতা এবং শিশুরা যেন এই রোদে বের না হয় এবং রাতে যেন ঘেমে না যায় এবং তরল পানি খাবারের উপর তারা জোর দিচ্ছেন। পাশাপাশি বয়স্ক যারা শ্বাসকষ্ট রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যেন একটা স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়। সব মিলিয়ে এই বৈরী আবহাওয়া এই জনপদের কিছুটা বড় ধরনের একটা ব্যবধান করেছে, ছন্দপতন এসেছে জনজীবনে এবং তাপমাত্রার এই তারতম্য কিন্তু এবার অনেকটা আগাম আসার কারণে এই প্রভাবটি অনুভব করছেন। এবং এক্ষেত্রে চিকিৎসকদের দিক থেকে যে মূল বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করছেন যে যেহেতু এই বৈরী আবহাওয়া চলমান রয়েছে এবং চলতি সপ্তাহ থেকে আরো 1 সপ্তাহে আবহাওয়া বিরাজ করতে পারে, এই ক্ষেত্রে একটা সচেতনতার মাধ্যমে এবং মা যারা রয়েছেন শিশুদের মায়ের ক্ষেত্রে একটা ভূমিকা তাদের নেওয়ার কথাই তারা তাগিদ দিচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁ সদর হাসপাতালে আবহাওয়া পরিবর্তন জনিত যে রোগবালাই তার খবর আমার কাছে। সহকর্মী এবার রকি যুক্ত ছিলেন নওগাঁ সদর হাসপাতাল থেকে। আইসিইউ সেবায় চরম সংকট দেখা দিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিভাগের 8 জেলার সংকটাপন্ন রোগীর জন্য এখানে রয়েছে মাত্র 10টি আইসিইউ, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এতে বাড়ছে রোগীর মৃত্যুর হার। আইসিইউ সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষের নেই কার্যকরী কোনো উদ্যোগ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত থাকছে রেদাউন হিমেলের রিপোর্টে। আইসিইউ ইউনিটের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা। চিকিৎসকদের আশ্বাস, রোগীর মৃত্যুর পর ফাঁকা হলেই পাওয়া যাবে শয্যা। তীব্র সংকটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবা। উত্তরের জনপদের গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে নেই পর্যাপ্ত আইসিইউ বেড, আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রয়োজনীয় চিকিৎসক, যার মারাত্মক প্রভাব পড়েছে চিকিৎসা সেবায়। যথাসময়ে আইসিইউ সেবা না পেয়ে মৃত্যু ঝুঁকিতে রোগীরা। 1 সপ্তাহ ওয়েট করার কারণ হলো যে আইসিইউ বেডে যদি কোনো রোগী সুস্থ না হয় অথবা মারা না যায় সেক্ষেত্রে ট্রান্সফার হয় না। 35-30 এভাবে সিরিয়াল দিয়ে থাকে। মনে করেন যে রুগী বের করে দিয়ে তো রুগী ঢুকানো সম্ভব নয়। রুগীর সংখ্যা বেশি আর সিটের সংখ্যা কম, এই জন্য আমরা চাচ্ছি যে রংপুর বিভাগে আরও যেন আইসিইউ সিট বাড়ানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে শুধু মার্চ মাসে আইসিইউতে ভর্তি হয়েছেন 58 জন রোগী, এর মধ্যে মারা গেছেন 31 জন। শয্যা সংকটের কারণে আমরা সকল রোগীর এখানে অ্যাডমিশন করতে পারি না, ফলে যে রোগীগুলো নিতে পারি না সেই রোগীগুলো ওয়ার্ডে ধীরে ধীরে ক্রমাগত খারাপ অবস্থার দিকে চলে যায়। সংকটের কথা স্বীকার করে আইসিইউতে শয্যা বাড়ানোর কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রংপুর মেডিকেল হসপিটালে বেড সংখ্যা 1000, কিন্তু রোগী ভর্তি থাকে প্রায় 2,500-এর মতো, কিন্তু আমাদের আইসিইউতে বেড সংখ্যা মাত্র 10টা। আমাদের অন্তত 5 বেডের একটা গাইনি আইসিইউ এবং 5 বেডের একটা শিশু আইসিইউ যদি সামনে চালু করা যায়, এবং সেজন্য আমরা একটা জনবলের চাহিদাও দিয়েছি, ইনস্ট্রুমেন্টের চাহিদাও দিয়েছি। যদি এটা সম্ভব হয় তাহলে অনেকাংশে কিন্তু আইসিইউ আমাদের সাপোর্টটা হবে। রোগীর মৃত্যুর হার কমাতে হাসপাতালে দ্রুত সেবার মান বাড়ানোর দাবি সেবা প্রত্যাশীদের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। 35 বছর আগের সমীক্ষা দিয়ে 1400 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার এবং সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পর প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু করায় বসতবাড়ি, আবাদি জমি, এমনকি সড়কও রয়েছে নকশায়। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি এসব জমি অধিগ্রহণ করা হয়েছে 80-র দশকে। অধিকার কর্মীদের মতে পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এই প্রকল্প শুধুই সরকারি অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে আরও থাকছে নাজমুল ইসলামের সাথে রিপোর্টে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া, বসবাস শতাধিক পরিবারের। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপদের উপর দিয়ে নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ।
স্থানীয় বাসিন্দা মনোরা বেগম জানালেন, শত বছরের বেশি সময় ধরে তার পূর্বপুরুষরা এই ভিটাতেই বসবাস করছেন। বেশ কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। বাড়ি ভেঙে জমি খালি করার নোটিশও দেওয়া হয়েছে। বাড়ি সরান না সরান আমরা ভাঙিয়ে দেবো, এই মাইকিং করে যায় আমার 7 দিনও ভাঙিয়ে দেবো। এই বাড়িটা গেলে আমরা বাসি কেমন করি, কোন তো আমরা করে আর বাড়ি করি, আর আমার জায়গা জমির কিছু নাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কেউ কিনেছেন কষ্টের টাকায়। তবে জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। এই বাড়িটা যদি যায় তাহলে একটা টেনশন না, এই টেনশনে কিন্তু স্টক করছে 60, 62, 40 এরকম অনেক তাদের কাগজ আছেই। সাধারণ জনগণ বলতেছি বহুদিন ধরে আমরা এই ক্যানেল চাইনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য, আমরা করতে হবে আর কি। এটা সম্পূর্ণ কিন্তু জনগণকে সেচের পানি সরবরাহের জন্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে, যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়। এই প্রকল্প করতে গিয়ে তারা বর্তমান সময়ের উপযোগিতাকে বিবেচনায় নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। 90-এর দশকে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, যে উদ্দেশ্যে এই খালটি খনন করা হচ্ছে বাস্তবিক অর্থে সেটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখবে না, বরং এটি তাদের জীবিকা ও বসবাসের উপর সরাসরি প্রভাব ফেলছে। তারা বলছেন, জনমত যাচাই এবং সমীক্ষা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন করা কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। আলোর ঝলকানি পড়েছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলগুলোতে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছেন টিফিন। শিশুদের পুষ্টি নিশ্চিতে সপ্তাহ জুড়ে দেয়া হচ্ছে ডিম, দুধ, কলাসহ নানা সুষম খাবার। জেলার 2 উপজেলায় শুরু হওয়া স্কুল ফিডিং কার্যক্রম ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে শিক্ষা খাতে। দিন দিন বাড়ছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যাও। গাইবান্ধা থেকে সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। বাচ্চাদের খুনসুটি আর কলকাকুলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ, উপস্থিতি বেড়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একসময় দীর্ঘ হচ্ছিল ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বদলেছে সে চিত্র। শিশুদের পুষ্টি নিশ্চিতে দেয়া হচ্ছে সুষম খাবার। খাদ্য তালিকায় আছে কলা, ডিম, দুধ ও রুটি। সরকারের পাইলট ভিত্তিক প্রকল্প স্কুল পর্যায়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সদর ও পলাশবাড়ী উপজেলায় শুরু হয়েছে এ কার্যক্রম। ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে শিক্ষা খাতে। আগে আমাদের স্কুলে খাবার দিত না, তো আমাদের খুব ক্ষুধা লাগতো, কিন্তু এখন আমাদের খাবার দেয়। রুটি পাই, কলা পাই, ডিম পাই, আমরা খাবার পাচ্ছি, আমাদের ক্ষুধা মিটে যাচ্ছে আর অন্যরাও খাবার পাচ্ছে। আমরা আগে টিফিন আনতাম না, অনেকে না খেয়ে থাকতো, অনেকে টিফিনেই বাসায় চলে যেত, তাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো। স্কুল পালানোর প্রবণতা, টিফিন আওয়ারে যে চলে যাওয়ার প্রবণতাটা ছিল, এটা এখন কমে গেছে অনেক, এবং উপস্থিতি আরও বেশি হয়ে গেছে। শিশুদের পুষ্টি উন্নয়ন এবং তাদের পুষ্টি বৃদ্ধি করা, আমরা এর সুফল অলরেডি পেতে শুরু করেছি। গাইবান্ধা সদরে 223টি ও পলাশবাড়ী উপজেলায় 216টি স্কুলে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। দ্রুত পুরো জেলার সবকটি স্কুলেই স্কুল ফিডিং কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুষ্টি গুণাগুণ বজায় রাখার জন্য সকাল 10টার মধ্যে গরম সিদ্ধ ডিম আমরা সরবরাহ করছি। শুধু 2টি উপজেলায় নয়, সমগ্র গাইবান্ধা জেলাতেই এর কার্যক্রমটা সম্প্রসারণটা আসলে জরুরি। তো এ বিষয়ে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1466টি। একসময় যেখানে ক্লাস ফাঁকা থাকতো, এখন সেখানে উপচে পড়া উপস্থিতি। বিদ্যালয়গুলোতে রুটিন করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এটি শুধু খাবার নয়, হয়েছে বিদ্যালয়ে আসার অনুপ্রেরণা। দ্রুত জেলার অন্য উপজেলাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের দাবি স্থানীয়দের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।
বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই পাওয়া যেত সুপেয় এবং গৃহস্থলীর কাজে ব্যবহার্য পানি। বিনা খরচে পৌরবাসীকে পানি সরবরাহের জন্য পৌরসভার স্থাপিত সবগুলো কূপ এখন দখলদারের কবলে। একই সঙ্গে জায়গা দখল হলেও নির্বিকার পৌর কর্তৃপক্ষ। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা। 50 বছর আগেও এত বাড়িঘর ছিল না সবুজের পাহাড়। আজকের নলকূপ বা সাবমার্সিবল পাম্প ছিল কল্পনার বাইরে। তখন খাবার, গোসল সহ যাবতীয় প্রয়োজনে পানির উৎস ছিল একমাত্র কুয়া বা কূপ। সময়ের ব্যবধানে সেই কূপ এখন কেবলই স্মৃতি। শহরের চিত্রটাও ব্যতিক্রম ছিল না। আজকের শতবর্ষী পৌরসভার সেই মহকুমা বা মিউনিসিপ্যালিটির যুগে পানির উৎস বলতে কেবল কূপই ছিল ভরসা। স্থানীয়রা বলছেন 20 থেকে 25টি ইন্দারা বা কূপ ছিল গাইবান্ধা শহরে। পৌরসভার নথিতে মাত্র 5টি কূপ খুঁজে পেলেও বাস্তবে সবগুলোই দখল হয়েছে। পৌরবাসী বলছেন মধ্যপাড়া, খন্দকার মোড়, মাস্টারপাড়া, ব্রিজ রোড, সবুজপাড়ায় পৌরসভার মালিকানাধীন জায়গাসহ দখল হয়েছে সবগুলো কূপ। 25 থেকে 30টা বড় বড় ইন্দিরা থাকতো। ব্রিটিশরা এটা করছিল চৈতন্য দোকানের পাশে, যেটা এখন শোকয়েল হিসেবে বাড়িওয়ালা ব্যবহার করে, ওইখানে একটা ইন্দিরা আছে। এইরকম বহু ইন্দিরা যেটা এখন কেউ দখল করে নিছে। পৌরসভার প্রবীণ বাসিন্দারা বলছেন শহরের সার্কুলার রোডে 2টি ও রেল স্টেশন এলাকাতেও একটি কূপ ছিল। স্থানীয়রা বলছেন শহরের সার্কুলার রোডের এই জায়গাটিতে বছর 15 আগেও একটি ইন্দারা ছিল, যেই ইন্দারার পানি খাবার এবং গোসলের জন্য ব্যবহার করত স্থানীয় লোকজন। সেই জায়গাটিতে এখন গড়ে উঠেছে রমেশ সুইটস এবং ফুড ভিলেজের স্থাপনা। পৌরসভার মূল্যবান জায়গাসহ কূপগুলো বেদখল হলেও কান মাথা নাড়ছে না পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ চান পৌরবাসী। আমরা আসলে একটা গুড অ্যাকুইফার হারাইছি, যেখান থেকে আমরা আমাদের সাস্টেনেবিলিটির যদি কথা বলেন, উইদাউট ইলেকট্রিসিটি, উইদাউট সামথিং, এটা একটা খুব ভালো সোর্স ছিল। পৌর এলাকায় কর্তৃপক্ষ কাগজে কলমে 5টি কূপ খুঁজে পেলেও পৌরসভার কি পরিমাণ জায়গার ওপর এসব কূপ খনন করা হয়েছিল তার কোনো তথ্য দিতে পারেনি পৌরসভা। এই কূপগুলো আমরা উদ্ধারের জন্য অলরেডি আমরা তথ্য সংগ্রহ করছি। এই কূপগুলো উদ্ধারের জন্য আমরা আগামী দিনে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং কাগজপাতি আমরা তুলে ফেলছি এবং আগামী দিনে আমরা এর ব্যবস্থা নেব। 1875 সালে গাইবান্ধা শহরের গোড়াপত্তন হয় আর 1923 সালে ঘাঘট নদীর তীরে গাইবান্ধা মিউনিসিপ্যালিটি নামে গড়ে ওঠে আজকের গাইবান্ধা পৌরসভা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতির নাম মানতে চাইলেই ইরানে ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হতে পারে সেই ব্যাপক হামলা। এদিকে তেহরানের 10 দফার শর্ত অনুযায়ী কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাধান চায় তারা। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এমনকি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলিতে হামলার দাবি করছে IRGC, যদিও তা অস্বীকার করছে পেন্টাগন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তাইর দেব্বা, মারাকা, কিরিয়াত শামোনা ও সাসা। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ব্যবহার করায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন উভচর যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC, যদিও দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায় ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় শক্তিশালী আঘাত করেছে ইসরায়েল। এটি ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন করে। এছাড়া তেহরান, ইয়াজদ ও ইস্ফাহানের শিল্প ও সরকারি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এমনকি ইরানের জাজদ প্রদেশে পারমাণবিক গবেষণা কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের নাবাতিয়া ও টাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রামে মানবিক ক্ষতি হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে এর মধ্যেই হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয় তবে তিনি 1 রাতের মধ্যে দেশের সব সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবেন। 4 ঘন্টার মধ্যে আগুন ও বিস্ফোরণে সব নষ্ট হবে। আরও বলেন, স্থানীয় সময় মঙ্গলবারই চালানো হবে ব্যাপক হামলা।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ইরানের প্রতিরক্ষা মনোবলকে দুর্বল করতে পারবে না। ইরান হরমুজ প্রণালীর নিরাপদ পারাপারের জন্য নিজস্ব শর্ত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ইতিহাসের পাতায় লেখার পথে ডলি বেগম। টরন্টোর সাউথ ওয়েস্ট স্কারবোরো উপনির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম বাঙালি ফেডারেল এমপি। প্রচারণায় নেমেই বিজয় নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন টানা 3 বার প্রভিন্সিয়াল নির্বাচনে বিজয়ী এমপি ডলি বেগম। রাশিদ লিপনের রিপোর্ট। টরন্টো স্কারবোরোর সাউথ ওয়েস্টে ক্ষমতাসীন লিবারেল এমপি বিল বিলার যুক্তরাজ্যে কানাডার হাই কমিশনার নিয়োগ পাওয়ার পরই সামনে আসে কে হবে তার স্থলাভিষিক্ত। বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় প্রার্থী হতে যখন আগ্রহীদের দৌড়ঝাঁপ, তখনই ট্রাম্প কার্ড দেখান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এনডিপির হয়ে এই এলাকায় নির্বাচিত 3 বারের এমপিপি বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমকে দলে ফিরিয়ে নির্বাচনের টিকিট দেয় লিবারেল পার্টি। প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে পদত্যাগ করে ডলি বেগম নেমে যান ভোটের মাঠে। 13 এপ্রিল ভোটকে ঘিরে এখন সরগম পুরো এলাকা। পথে পথে দেখা মেলে ভোট ফর ডলি, আর প্রচারণা চলছে সর্বত্র। বিজয়ী হলে প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে ফেডারেল পার্লামেন্টের সদস্য হবেন তিনি। কানাডাতে বড় একটা বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি আছে, যারা অনেক কাজ করে, অনেক কষ্ট করে। কমিউনিটি ইজ ভেরি স্ট্রং, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডেডিকেটেড, দে কন্ট্রিবিউট সো মাচ টু দ্য ইকোনমি অফ কানাডা। এন্ড অফ কোর্স আপনারা যারা বাংলাদেশে আছেন, আমাদেরকে দেখতেছেন, প্লিজ pray for us. এমপি নির্বাচিত হলে কমিউনিটির সুবিধা অসুবিধা সংসদে তুলে ধরার কথা জানান বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেয়া এই প্রার্থী। জানালেন নিজের আরো পরিকল্পনার কথা। এখানের মানুষের যে কষ্ট, অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস, হেলথ কেয়ার নিয়ে যে সমস্যা, এগুলো আমরা প্রভিন্সিয়াল লেভেলে ভালো একটা কাজ করতে পারার কারণেই আসলে মানুষ যে ভালোবাসা, মানুষ যে আদর, স্নেহ এন্ড রেসপেক্ট, যেগুলো আমি যেটা I've been able to get that from the community and I'm really grateful for that. নির্বাচন বিশ্লেষকরা ভোটের মাঠে ডলি বেগমকে এগিয়ে রাখলেও কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভা সহ আরো 7 জন প্রার্থী লড়ছেন এই ভোটযুদ্ধে। সব ঠিকঠাক থাকলে ভোটের দিন ফলাফল যদি ডলি বেগমের পক্ষে যায়, তাহলে কেবল এই স্কারবোরোই নয়, 7 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশেও গর্ব করার মতো নতুন একটি কারণ হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে এবার বাংলাদেশের টিকে থাকার লড়াই। ব্যাংককের নন্থাবুরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরে খাদের কিনারায় থাকলেও গোল পার্থক্যের সমীকরণে এখনও টিকে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। যে কোনো মূল্যে তা পূরণে মরিয়া ব্যাটলার বাহিনী। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙ্গা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল, সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানেই উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে, চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে, আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে, ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে। তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে।
প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয়, বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়ে এই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন সাকিব আল হাসান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে জানালেন ফিরতে চান দেশের ক্রিকেটে। দৈনিক পত্রিকায় একটি সাক্ষাৎকার ছাপা হয় সাকিবের। সেখানে রাজনীতি এবং নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন অলরাউন্ডার। কিন্তু দিনভর নেটিজনদের ভেতরে তা নিয়ে অনেক আলোচনা হলে এবার নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়গুলো পরিষ্কার করলেন তিনি। জানালেন আপাতত রাজনীতি নয়, ক্রিকেট মাঠে ফেরাতেই তার সমস্ত মনোযোগ। শুধু তাই নয়, লাল সবুজ জার্সি গায়ে সমর্থকদের আরও আনন্দের মুহূর্তে এনে দিতে চান তিনি। হাসি মুখে ঘরের মাঠে নিজের ক্যারিয়ারের ইতি টানার পুরনো ইচ্ছাটাও আবারও প্রকাশ করেছেন সাকিব। পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতির মাঠে নামার কথাও জানান তিনি। দেশের উন্নয়নে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মিস্টার 75। এই পর্যায়ে সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। রাজধানীর ধানমন্ডির বাসায় গোয়েন্দা পুলিশের অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ কাটিয়ে নবযাত্রার আশা। এবং হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। এই ছিল সকালের সময়।